ইট পাটকেল লিখেছেন সানজিদা বিনতে শফি, স্টোরি টেলিং বাই মিনি। আসমিন বিরক্ত চোখে তাকিয়ে প্রশ্ন করল, ছেলেগুলো ব্যথায় কাতর হয়ে শুধু ছটফট করছে। আলী বিরক্ত গলায় বলল, আমাদের এত খারাপ দিন এসে গেছে ভাই, এখন এদের মেরে হাত নষ্ট করতে হবে? আসমিনের সবচেয়ে অপছন্দ হচ্ছে চেঁচামেচি করা। জোর গলায় বাহাদুরকে ডাকতেও তার মেজাজ খারাপ হচ্ছে। আলী বুঝতে পেরে নিজে গিয়ে বাহাদুরকে ডেকে নিয়ে এলো। ছোট ছোট কদমে পিছনে সানভিও এসে দাঁড়িয়েছে। কিছু বলেছে? উদ্দেশ্য কি ছিল? আপনাকে মেরে ফেলা। আসমিন এবার শান্ত চোখে ছেলেগুলোকে দেখল। প্রত্যেকের বয়স 18-র নিচে, কিশোর বলা যায়। বেশিরভাগ জায়গায় এরা কিশোর গ্যাং নামেই পরিচিত। দেখতে ছোট হলেও এদের হাতের কাজ কসাইয়ের থেকে কম নয়। মানুষ মারতে এরা খুব পারদর্শী। পকেটমার থেকে শুরু করে মসজিদের স্যান্ডেল চুরি, সব কাজই তাদের দ্বারা সম্ভব। আসমিন গায়ে লেপ্টে থাকা শুভ্র পাঞ্জাবির হাতা সযত্নে গুটিয়ে নিল। আলী চিন্তিত চোখে তাকিয়ে আছে। বুকে দুটো বুতাম খুলে চোখ তুলে একবার দেখে নিল ছেলেগুলোকে। কয়েক কদম এগিয়ে পায়ে ভর দিয়ে বসলো তাদের সামনে। ধারালো দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, কে পাঠিয়েছে? কায়সার কালাম, একজন কাপা কাপা গলায় উত্তর দিল। ওদের বাঁধন খুলে দাও। বাহাদুরের সাথে থাকা কয়েকজন এসে ওদের বাঁধন খুলে দিল। আসমিন ভয়ে গুটিয়ে যাওয়া ছেলেগুলোর দিকে তাকিয়ে বলল, তোদের নাম বল, লিডারকে? একজন হাত তুলল। হালকা পাতলা গড়নে রোগা চেহারার একটা ছেলে। ভাই, আমার নাম মিলন, ওরা আমার লগেই থাকে। সালাম, রাজু, বাবুল, কবির। তোদের ছেড়ে দেব, তবে আমার হয়ে কাজ করতে হবে। মিলন চোখ বড় বড় করে তাকালো। সে জানতো না কাকে মারতে তাকে টাকা দেওয়া হয়েছিল। বাহাদুরের হাতে ধরা পড়ার পর উত্তম মাধ্যম খাওয়ার সময় সব জানতে পেরেছে। সবটা জেনে নিজেকেই জুতা পেটা করতে ইচ্ছে করেছিল তার। সে তো ভেবেছিল গাড়ির সবাইকে মারতে হবে। এ আর এমন কি, গাড়িতে কে আছে জানার প্রয়োজন বোধ করেনি। তাদের জগতে আতঙ্কের নাম হচ্ছে আসমিন। দৈনিক 2-4টা খুন করে হজম করে ফেলবে, ঢেকু তুলবে না। আমজাদ চৌধুরী এই সাম্রাজ্য টিকিয়ে রাখার পিছনে তার অবদান কিছু কম নেই। শত্রুপক্ষকে চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে কাবু করে ফেলার ক্ষমতা রাখে সে, যদিও সরাসরি রাজনীতিতে জড়ায় না নিজেকে। তবে তার বাবার শেল্টার সে, তা বলার অপেক্ষা রাখে না। কাজটা ঠিক হবে না, ওদের বিশ্বাস করলে চরম মূল্য দিতে হতে পারে। ধোকা দিয়ে যাবে কোথায়? যেই গর্তেই লুকাক না কেন, ছাঁকনি দিয়ে খুঁজে বের করে আনবো। আসমিনের ঠান্ডা হুমকিতে বাকি সবার ঘাম ছুটে গেল। বাহাদুর, ওদের খাইয়ে কিছু টাকা দিয়ে বিদায় করে দাও। প্রত্যেকের বায়োডাটা আর সাথে একটা করে ছবি তুলে রাখবে। ঠিক আছে স্যার। আসমিন বের হতে হতে সানভিকে বলল, উমি কোথায়? শিকদার বাড়ি থেকে একটু দূরে ওদের গাড়ি দাঁড় করানো আছে। আচ্ছা। আসমিন যখন অমিকে নিয়ে শিকদার বাড়িতে পৌঁছালো তখন ঘড়ি কাঁটা 11টা 42। প্রচণ্ড কুয়াশায় এক হাত দূরের কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না। বৃষ্টির মতো ফোটায় ফোটায় শিশির বিন্দু গায়ের উপর নৃত্য করে যাচ্ছে। শিকদার বাড়ির উঠানে দাঁড়ানো আসমিনের গায়ে পাতলা পাঞ্জাবির উপরের অংশ অনেকটা ভিজে গেছে। ফর্সা মুখটা শীতের দাপটে রক্তশূন্য ফ্যাকাশে দেখাচ্ছে। সানভি ভারী জ্যাকেট পরেও শীতে কাঁপছে। আলী একটা চাদর গায়ে জড়িয়ে আরেকটা হাতে রেখেছে আসমিনের জন্য। অমিত 3/4 প্যান্ট আর পাতলা পাঞ্জাবি গায়ে শীতে ঠক ঠক করে কাঁপছে। আসমিন সানভিকে বলল, দরজা নক করো। সানভি এগিয়ে গেল। অমি ভীত চোখে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমি কি কোনো ভুল করেছি ভাইয়া? আসমিন বুকে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে থমথমে গলায় বলল, হ্যাঁ। অমি বিভ্রান্ত হয়ে গেল। আনমনে নিজের ভুল খোঁজায় ব্যস্ত হতেই সানভির দরজায় কড়া নাড়ার শব্দ কানে এলো। বাড়ির সবাই হয়তো জেগেই ছিল। দরজায় করাঘাতের শব্দে তড়িঘড়ি করে দরজা খুলল নূর। স্বল্প পরিচিত মুখটা দেখে তার বুক কাঁপতে লাগলো। তাকে কি সত্যিই ধরে নিয়ে যাবে? আল্লাহ, এবারের মতো ঝামেলাটা কেটে গেলে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করবে সে। মনে মনে আল্লাহর নাম জপতে জপতে দরজা ছেড়ে দাঁড়ালো সে। মেয়ের পিছনে রাফসান সিকদারও এসে দাঁড়িয়েছেন। সানভিকে দেখেই চিনে ফেলেছেন তিনি। অজানা আতঙ্কে বুক কেঁপে উঠতেই সানভির পিছনে আসমিন, আলী আর অমিকে দেখে বিস্ময়ের সমস্ত সীমা পার করে ফেললেন। নূরের অস্বাভাবিকভাবে হাঁটু কাঁপছে। শরীরে কাঁপুনি নিয়ন্ত্রণ করতে নিজের হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে সে। আসমিন তার দিকেই তাকিয়ে আছে। সে কি তার শরীরে কাঁপন বুঝে ফেলল? আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আসমিন বাবা, আপনি এত রাতে এভাবে? অমিকে নিয়ে এসেছি, শুনলাম ও নাকি নিখোঁজ। ছোট ভাই, একটা দায়িত্ব আছে তো। রাফসান শিকদার ব্যস্ত হয়ে বললেন, আপনার এত কষ্ট করার দরকার ছিল না বাবা।
আসুন ভেতরে আসুন, বাইরে খুব ঠান্ডা। আসমিন ইশারায় সানভি আর আলীকে ভেতরে যেতে বলল। অমির ঠান্ডায় বরফখণ্ডে পরিণত হয়েছে। ঘরে ঢুকতেই ছেলেকে দেখে নাফিজা শিকদার ছুটে এলেন। ছোট শিশুর মতো জড়িয়ে ধরে কেঁদে ফেললেন তিনি। অমি হাসি মুখে আগলে নিল মাকে। নূর দরজায় দাঁড়িয়ে সে সুন্দর দৃশ্যটুকু উপভোগ করলো। আসমিন এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। নূর তা ভালো করে উপলব্ধি করতে পারছে। ঘরের সবাই অমিকে নিয়ে ব্যস্ত। নাফিজা শিকদার অমির সারা মুখে হাত বুলিয়ে ভেজা কণ্ঠে বললেন, ফোন বন্ধ করে রেখেছিলি কেন বাবা? আমরা কত চিন্তায় ছিলাম জানিস? আমি গাজীপুর গিয়েছিলাম আম্মু, সেখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। আমি জানতাম না এমন কিছু হবে। সরি আম্মু। অমির মুখ দেখে বোঝা যাচ্ছে সে খুব অনুতপ্ত। নাফিজা শিকদার দ্রুত তাকে ভেতরে পাঠিয়ে দিলেন। এভাবে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে ঠান্ডায় অসুস্থ হয়ে পড়বে সে। আশিয়ান ভাইয়ের হাত ধরে এতক্ষণ আসমিনকে দেখছিল। নূরের মুখের দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে অমির সাথে ভিতরে চলে গেল সে। আসমিন এসে নূরের পাশে দাঁড়ালো। তার গায়ে মিষ্টি সুবাস নাকে লাগতেই নূরের বেহায়া মন লাফিয়ে নিজের বেহায়াপনা জানান দিতে শুরু করলো। তোমার ভাইকে দিয়ে গেলাম, আশা করি তাকে আমার থেকে দূরে রাখতে পারবে। নূর চকিত নজরে তাকালো। আসমিনের গভীর ভঙ্গি তাকে অনেকটা দমিয়ে দিল। সকালের কথাগুলো সে এভাবে বলতে চায়নি। ভাইয়ের দুশ্চিন্তায় মুখ ফসকে বেরিয়ে গেছে। নূর আলাভোলা চোখে তাকালো আসমিনের দিকে। আসমিন মোটেও গলে গেল না। ভ্রু কুচকে বাঁকা চোখে তাকিয়ে রইল। রাফসান শিকদার ব্যস্ত হয়ে আসমিনের কাছে এসে বললেন, আসুন বাবা, ভেতরে আসুন। আসলে ছেলেকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম, তাই আপনার দিকে খেয়াল করতে দেরি হয়ে গেল। ভেতরে এসে বসুন। ব্যস্ত হবেন না আঙ্কেল, আমরা বসবো না। ছোট্ট মা আমাদের জন্য অপেক্ষা করছে, দ্রুত ফিরতে হবে। তা বললে তো হবে না বাবা, আপনি তো এদিকে তেমন একটা আসেন না। খালি মুখে যেতে দিই কি করে? কিছু মুখে না দিয়ে যেতেই দেব না আমি। রাফসান শিকদারের জোড়াজুড়িতে ভেতরে গিয়ে বসলো সে। এমনিতেও সে এখান থেকে সহজে উঠবে না। অদূরে দাঁড়ানো ছোট সাইজের রমণীর জন্য তার বুকে অসম্ভব প্রেমের জোয়ার এসেছে, যা সময়ের সাথে পাল্লা দিয়ে উপচে বেরিয়ে আসতে চাইছে। আসমিন চাপা শ্বাস ছাড়ল। আলী তার পাশে সোফায় আরাম করে বসে আছে। আসমিন নূরের অস্বস্তি ভরা মুখের দিকে তাকিয়ে তার চুপসে যাওয়া মুখটা উপভোগ করায় ব্যস্ত। রাফসান শিকদার আর নাফিজা শিকদার আপ্যায়নে তোড়ঝড়ে লেগে গেছেন। নূর চাইলেও জায়গা থেকে নড়তে পারছে না। মাথায় কাপড়টা টেনে এদিক ওদিক চোখ বুলিয়ে আশিয়ানকে খোঁজার চেষ্টা করলো। বাদরটা নিশ্চয়ই ভাইয়ার গায়ে ঝুলে আছে। এদের সামনে দিয়ে তো যেতে অস্বস্তি হচ্ছে। আড়ষ্ট ভঙ্গিতে এগিয়ে যেতে নিতেই আসমিন থমথমে গলায় বলল, সামনে এসে বসো, ঠিক আমার চোখের সামনে। আসমিন আঙ্গুলের সাহায্যে সামনের সোফাটা দেখিয়ে দিল। খুক খুক করে কেসে উঠল আলী। সানভি এক কোনায় বরাবরের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল। নূর চোখ বড় বড় করে তাকিয়ে আছে।